ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই বললেন এম সাখাওয়াত। সরকার ব্যর্থ হলে বড় ধরনের বিদ্রোহ হবে মন্তব্য জ্বালানি উপদেষ্টার। বেক্সিমকোর লোকসানি কোম্পানি বিক্রি করতে চায় সরকার। পঞ্চগড়ে গুলিতে নিহত বাংলাদেশের মরদেহ ফেরত দিল বিএসএফ। কলকাতায় ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। বিভিন্ন আয়োজনে যশোর মুক্ত দিবস উদযাপন। চুয়াডাঙ্গায় 16 নকল স্বর্ণের বার সহ 2 চোরা কারবারি আটক। বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া। পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না। কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে উপদেষ্টা সাখাওয়াত বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের আলোচনায় তিনি একথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, এবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করেন এটা ওয়ান টাইম এপিসোড, কিন্তু ওয়ান টাইম এপিসোড না, মানুষের মধ্যে এখনো পূর্ণমাত্রায় ক্ষোভ বিদ্যমান। তিনি বলেন, পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য আমরা সাধারণত রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি, কিন্তু তারা কাদের সহায়তায় করে? ব্যাংকগুলো যে ফাঁকা করেছে, এগুলো কি রাজনীতিবিদরা ভোল্ট খুলে নিয়ে গেছে? বিদেশে পাচার করেছে, এগুলো সহযোগী কারা? এটা একটা গভীর সংকট। সরকারের কর্মকর্তাদের ইঙ্গিত করে ফাউজুল কবির খান বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন। বেক্সিমকো গ্রুপের পোশাক খাতের 16টি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে সরকার। এর বাইরে এই গ্রুপ সংশ্লিষ্ট বেশ কিছু কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। চালু থাকবে ফার্মাসিউটিক্যাল সহ শুধু লাভজনক কোম্পানিগুলো। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ছোট বড় জানা অজানা মিলিয়ে এই গ্রুপের কোম্পানির সংখ্যা 169টি। এর মধ্যে পোশাক খাতের কোম্পানির সংখ্যা 32, যেগুলো উৎপাদনে রয়েছে। এই 32টি কোম্পানির মধ্যে 16টির মালিকানা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে এই গ্রুপের যেসব প্রতিষ্ঠান লোকসানে চলছে সেগুলোর কর্মকর্তা কর্মচারীদের 3 মাসের বেতন ভাতা পরিশোধের পর বন্ধ করে দেওয়া হবে। পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত আনোয়ার হোসেনের মরদেহ ফেরত দিয়েছে বাহিনীটি। শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের পর তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হন আনোয়ার হোসেন। বৃহস্পতিবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফ এর দাবি, ওই বাংলাদেশিরা তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। সেই সঙ্গে চোরাচালানের 2টি গরুও জব্দ করা হয়। এদিকে বিজিবি জানিয়েছে, গুলির শব্দ পেয়ে এবং চোরা কারবারি প্রতিহত করতে 8 রাউন্ড ফাঁকা গুলি করেন পঞ্চগড়ে ঘাওড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অতিরঞ্জিত সংবাদ প্রচার সহ বেশ কিছু ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ভারত সম্পর্কে। বিদ্যমান পরিস্থিতিতে কলকাতা ডেপুটি হাই কমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাই কমিশনকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর ও শুরু করেছে কলকাতা দূতাবাস।
স্বাধীনতার পর প্রথমবারের মতো ভারতের ব্যাপারে এমন শক্ত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এর আগে ত্রিপুরায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের হামলা ও ভাঙচুরের পর ত্রিপুরা দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের কার্যক্রম। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যশোর সহ আঞ্চলিক সংবাদ। ঐতিহাসিক যশোর মুক্ত দিবস আজ 6 ডিসেম্বর। 1971 সালের এই দিনে পাক বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল প্রাচীনতম এই জেলা। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে পৃথক কর্মসূচি হয়েছে। বিকেলে টাউন হল মাঠের রওশনালী মঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়ানোর পর বর্ণাঢ্য আয়োজনের র্যালি বের হয়। বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এ সময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দিনটি উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে উন্মুক্ত মঞ্চে সন্ধ্যায় আলোক প্রজ্বলন হয়। 71-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আলোক প্রজ্বলন অনুষ্ঠানে জোটভুক্ত সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যশোর জসকোট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংগঠন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইসহাক আলী শপথ পাঠ করান। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন এ সময় উপস্থিত ছিলেন। সংগঠন সভাপতি শুকুর আলী, সাধারণ সম্পাদক আজিবর রহমান সহ নতুন কমিটি সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজনে অন্য সদস্যরাও অংশ নেন। বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের দোসররা কেউ রাজনীতি করতে পারবে না হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার বিকেলে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিচারের আগে আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। সরকার সুযোগ দিতে চাইলে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাজার থেকে 16টি নকল স্বর্ণের বার সহ 2 চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা 6 বিজিবি। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলের দিকে দর্শনা বাজারের একটি দোকান থেকে এগুলো উদ্ধার করা হয় ও চোরাকারবারিদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা দর্শনা রামনগর গ্রামের হেলাল উদ্দিন ও চুয়াডাঙ্গা দর্শনার পার কৃষ্ণপুর গ্রামের সৌরভ। আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ায় মসজিদ সুরাও আল খায়ের নামে একটি বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিয়েছে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন। শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে আগামা ইসলামার উপস্থিতিতে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জানালা নাগাসারি এলাকায় 13 বছর আগে গড়ে ওঠা মসজিদটি বন্ধ করে দেয় ডিবিকেএল। জানা গেছে 13 বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজি কবির পাঞ্জেগানা নামাজ আদায়ের জন্য সুরাও আল খায়ের মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এরপর প্রবাসীদের তত্ত্বাবধানে মালয়েশিয়ান মুদ্রার প্রায় 60,000 রিঙ্গিত খরচ করে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটিতে প্রতি পাঞ্জেগানা নামাজে প্রায় 600 থেকে 700 জন মুসল্লি নামাজ আদায় করতেন। এছাড়া জুমার নামাজে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় 1,500 মুসল্লি নামাজ আদায় করতেন। মসজিদের তত্ত্বাবধানে থাকা রাসেল রানা জানান, ডিবিকেএল জানিয়েছে মসজিদটি সিটি কর্পোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে, যা মালয়েশিয়ার আইনের বহির্ভূত। এ কারণে দেখিয়ে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার মিশন, যেখানে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ভারত। শুক্রবার প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে 117 রানের সহজ লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে 167 বল এবং 7 উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। সেই সঙ্গে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে বাংলাদেশ। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত, যেখানে লঙ্কানদের 7 উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আকাশী নীলরা। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।